আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা জটিল সংখ্যা পদ্ধতি বা কমপ্লেক্স নাম্বার থিওরেমের এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। যে প্রশ্নটি হচ্ছে যে নিম্নের সম্পর্ক দ্বারা প্রকাশিত অঞ্চলের বর্ণনা দাও। আমাদেরকে একটা সম্পর্ক দিয়ে দিছে, এই সম্পর্ক দিয়ে কোন অঞ্চলকে অ্যাকচুয়ালি বোঝায় সেটা আমরা দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব আজকে ইনশাআল্লাহ। এখানে থাকা এই জেড জেড এর পরিচয় তোমরা সকলেই জানো, পাশে তুমি লিখে দিচ্ছি। তারপরেও জেড হচ্ছে একটা জটিল সংখ্যা, যেটা দুইটা অংশ, একটা হচ্ছে বাস্তব অংশ, একটা হচ্ছে কাল্পনিক অংশ। কাল্পনিক অংশের সাথে একটা আয়োটা থাকে। আয়োটার পরিচয় হচ্ছে, আয়োটা হচ্ছে তোমার √1। ঠিক আছে, সেটা তুমি পাশে লিখে নিবে এরকম সাইড নোট আকারে, তাহলেই ভালো। এখন মাই ডিয়ার স্টুডেন্ট, চলো মূল যে সম্পর্কটা, সেই সম্পর্কের মধ্যে আমরা এটা বসিয়ে দিই। সো আমরা এখানে 1 ইজ লেস দেন হোয়াট, এটা এখানে জেড এর জায়গায় তুমি বসাবা এক্স প্লাস আয়োটা ওয়াই, ওই যে ওই সম্পর্ক থেকে বসাবা। আর এখানে একটা আয়োটা আছে অলরেডি, ঠিক আছে, সেভাবে বসাইলাম, ভালো কথা। এই যে দুই পাশে এরকম যে এই যে বার দিছি, আমি এই যে বার দিছি, এই জিনিসটা আসলে মডুলাস বোঝায়। আমি অন্যান্য ভিডিওতে মডুলাসকে ডিটেলসে আলোচনা করছি। তারপর যদি না বুঝো তুমি আমাকে জানাবা, কারণ আমার ইন্টারমিডিয়েটের এই টপিকগুলো তোমাদের ছিল, রাইট? ইন্টারমিডিয়েটের ওই পুরো চ্যাপ্টারটা আমার কভার করা আছে আমার অন্য একটা ইউটিউব চ্যানেলে। যদি তোমরা আমাকে জানো তাহলে আমি সেই লিঙ্কটা দিয়ে দিব পুরো প্লেলিস্টের। যদি তুমি জটিল সংখ্যায় দুর্বল হও, ওইটা পুরোটা দেখে নিলে আশা করি তুমি আর দুর্বলতা তোমার থাকবে না। সো ডিয়ার স্টুডেন্টস, এখন দেখো এখানে আমাদের এক্স এক্স এর মতো থাকলো, কারণ এক্স হচ্ছে বাস্তব পার্ট। এখান থেকে আয়োটা কমন গেলে, আমাদের থাকে হচ্ছে এখানে ওয়াই, আর এখানে থাকে হচ্ছে ওয়ান। ঠিক আছে, আয়োটা কমন গেলে ওয়াই থাকে আর ওয়ান থাকে, এই হচ্ছে ব্যাপার। তো এখানে এবার দাঁড়াও, আমি একটু ফ্যানটা দিয়ে নিই, ভালোই গরম লাগতেছে। ওকে, সো এখানে এরপরে আমরা মডুলাসের ফর্মুলা ইউজ করব। দেখো আমি একটু বুঝিয়ে বলি তোমাকে। জেড যদি হইতো এ প্লাস আয়োটা বি, যদি এটা হতো, তাহলে মডুলাস অফ জেড এর ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কেন এরকম, আমি এটা নিয়ে ডিটেলসে আলোচনা করছিলাম। তারপর একটু দ্রুত একটু যদি বলি, এটা হচ্ছে রিয়েল এক্সিস, এটা হচ্ছে ইমাজিনারি এক্সিস। ঠিক আছে, তো এটা যদি হয়, ধরো কথার কথা এইটুকু হচ্ছে এ, এই বিন্দুটা এ, আর ধরো যে এই বিন্দুটা হচ্ছে বি, সো এটা হচ্ছে আয়োটা বি। এই দুটো এখন যদি যোগ করো, এইভাবে যোগ করো, তাহলে এটা হয়ে যাবে এ প্লাস আয়োটা বি। এটা হচ্ছে আমাদের সেই কাল্পনিক সংখ্যা। সো আমি যদি, সরি, জটিল সংখ্যা। সো আমি যদি এটা যোগ করি, যোগ করে মডুলাস বলতে এই দৈর্ঘ্যটাকে বোঝায়। এই দৈর্ঘ্যটা হচ্ছে অতিভুজ। অতিভুজ হবে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমাদের ভূমি হচ্ছে এ, লম্ব হচ্ছে বি, সো অতিভুজ হচ্ছে আমার মডুলাসটা। সো মডুলাস অফ জেড তার মানে হবে, যেহেতু অতিভুজ স্কয়ার করলে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, সো অতিভুজ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে বি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে এ স্কয়ার। সুতরাং এটাকে লেখা যায় মডুলাস অফ জেড ইকুয়াল টু √a স্কয়ার প্লাস বি স্কয়ার। আমি এত দ্রুত কেন বললাম, বিকজ আমি অন্য ভিডিওতে এটাকে খুবই ডিটেলস আলোচনা করছি, ওটা দেখলে তুমি ইনশাআল্লাহ এমনি বুঝবা। আর যারা এগুলো পারো না, আমি আবারও বলতেছি, ইন্টারমিডিয়েটের পুরো জটিল সংখ্যার যে টপিকটা, সেটা তোমাকে অবশ্যই দেখতে হবে। যদি তুমি এত সিম্পল কনসেপ্ট না বুঝো, দোষের কিছু নাই, সেটা দেখে ফেলে ইনশাআল্লাহ বুঝবা। সেক্ষেত্রে আমাকে তুমি জানাবা। তো এখন দেখো, মডুলাসের এই ফর্মুলাটা আমি এখানে অ্যাপ্লাই করব। প্রথমেই ভাই আমি একটা √, দিব, এই যে রুট দিব, হ্যাঁ, দিলাম। দিয়ে দেখো, এই বাস্তব অংশের বর্গ, কাল্পনিক অংশের বর্গ, কোনো কিন্তু আইত নাই, দেখো কোনো আয়োটা নাই। তাহলে বাস্তব অংশ হচ্ছে এখানে এক্স, এক্স এর বর্গ, আর এখানে কাল্পনিক অংশ হচ্ছে ওয়াই প্লাস ওয়ান, ওয়াই প্লাস ওয়ানেরও বর্গ। হ্যাঁ, এইভাবে করবা, ব্যাস। লেস দ্যান অর ইকুয়াল টু হচ্ছে 2। এরপর দুই পাশে কোনো এখনো চেঞ্জ নাই। এবার দেখো আমি সব পাশে বর্গ করব, তাহলে আমার এই বর্গমূল উঠে যাবে। আমি এখানে বর্গ করলে হবে 1 স্কয়ার, এই জায়গায় বর্গ করলে বর্গমূল ভ্যানিশ। আমার থাকে এক্স স্কয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কয়ার। এ পাশে বর্গ করলে এটা হবে 2 স্কয়ার। তো 1 স্কয়ার তো 1, আর 2 স্কয়ার মানে হচ্ছে 4। হ্যাঁ, আচ্ছা 4 এটা লেখার কোনো প্রয়োজন নেই, এটা 2 স্কয়ারই রাখি। কারণ আছে, এখানে একটা কারণ আছে অবশ্যই। সেই কারণটা হচ্ছে, এটা আসলে একটা বৃত্তের সমীকরণ। তোমরা সবাই জানো যে বৃত্তের সমীকরণ কেমন হয় দেখতে। বৃত্তের সমীকরণ কেমন হয় এগুলো তুমি ইন্টারমিডিয়েটে পড়ে আসছো নিশ্চয়ই, যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। হ্যাঁ, বৃত্তের সমীকরণ, যেটা কেন্দ্র হচ্ছে 0,0,0,0,0, আর যদি এরকম হয় দেখিতে বৃত্তের সমীকরণ, তাহলে এইখানে কেন্দ্র হচ্ছে এইচ কমা কে, কেন্দ্র হচ্ছে এইচ কমা কে, ব্যাসার্ধ হচ্ছে ভাই আর। ঠিক আছে, বুঝছো, ব্যাসার্ধ হচ্ছে এই আর। এখন ধরো আমি তোমাকে বললাম যে এই জিনিসটা এরকম হওয়া যাবে না। ধরো আমি এটাকে বললাম যে এটা এরকম হইতে হবে, ধরো 2 স্কয়ার বললাম। তখন তুমি বলবা স্যার এটা যদি এরকম হয়, দেখো এখানে এক্স এর সাথে কেউ আছে নাই, তাহলে আমি
এটাকে এটার মতো করে বানাই, এই যে বানাইলাম। এখানে কে আছে দেখো তো, বানাও, +1 দাও। মিলছে না? আমার যে আদর্শ সমীকরণ সেটার সাথে মিলছে না? দেখো তো। আদর্শ সমীকরণ এরকম ছিল। তখন তুমি বলো আচ্ছা, এইচ তো আপনার এখানে নাই, সো আপনার এইচ কমা কে হচ্ছে কেন্দ্র, এইচ কমা কে হচ্ছে কেন্দ্র, তাই না? এইচ এর তো এখানে নাই, তো এইচ হচ্ছে এখানে 0। কে, কে এর মান হচ্ছে এখানে দেখো মাইনাস কে ইকুয়াল টু হচ্ছে 1, ওয়াই ওয়াই মিলে গেছে, ওয়াই ওয়াই মিলে গেছে, মাইনাস কে ইকুয়াল টু হচ্ছে 1, তার মানে কে ইকুয়াল টু হবে -1, কে এর মান হবে -1, সরি। সো এই যে বৃত্তটা, সেই বৃত্তের কেন্দ্র কত, 0, -1। এখন এখানে তো ইকুয়াল আছে, ইকুয়াল যদি না দিয়া এমনি দিতাম, এটা দিয়ে কি বোঝায় জানো? এটা দিয়ে বোঝায় যে এমন সব বিন্দু নাও যে বিন্দুগুলা আর স্কোয়ারের, আর এর হচ্ছে আর মানে বৃত্তের ব্যাসার্ধ আর এর বাহিরে না, ভিতরে, ভিতরে, এই জন্য লেস দেন। ঠিক আছে, এটা কি লেস দেন সাইন না? সেজন্য বুঝাইতেছি যে এটা হচ্ছে ওই 2 এর যে ব্যাসার্ধটা সেটার ভিতরে। আর এটা দিয়ে কি বোঝাচ্ছে, এমন একটা বৃত্ত যেই বৃত্তের এমন সব বিন্দু নাও যে বিন্দুগুলো কি 1 এর থেকে বাহিরে। এই জন্য দেখো এই যে 1 থেকে বাহিরে, এই জিনিসটাকে এভাবে লেখা যায় কিনা দেখো। আমি এই জিনিসটাকে পুরোটাকে বাম পাশে নিয়ে আসি, চলো এই যেভাবে। তাহলে এটা কি বোঝায়, এই জিনিসটা এক্স আর ওয়াই এর এমন মান বসাও যেন এই জিনিসটার যোগফলটা দেখো 1 এর থেকে বড় হয়, তার মানে 1 এর বাহিরে হইতে হবে, 1 এর বাহিরে। হ্যাঁ, এখন আমরা যেটা দেখতেছি এখানে, আমরা এটা চিত্র এঁকে ফেলি, চলো। তুমি এখানে লেখো যে 1 নং সমীকরণটি কি দেখলাম, 0, -1 কেন্দ্র বিশিষ্ট, 0, -1 কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে নির্দেশ করে। তাহলে 0, -1 কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে এটা নির্দেশ করে, যেখানে দুইটা বৃত্ত পাওয়া যায়, যেখানে দুটি বৃত্ত একটি 1 একক বিশিষ্ট, অন্যটি এই যে 2 একক বিশিষ্ট, 2 একক, যেটি যেখানে দুটি বৃত্ত, যেখানে দুটি বৃত্তের ব্যাসার্ধ, এভাবে লিখি, দুটি বৃত্তের ব্যাসার্ধ একটি কমা দিলাম, একটি 1 একক বিশিষ্ট, অন্যটি 2 একক বিশিষ্ট। তাহলে ছবি যদি আঁকি আমরা, চলো তাহলে ভালো বুঝবা। একটা বৃত্ত আঁকি, মোটামুটি সুন্দর বৃত্ত হয়েছে। তো এই বৃত্তটা এটার ভিতরে আরেকটা বৃত্ত আঁকি, আচ্ছা এটাও মোটামুটি হয়েছে, খারাপ হয়নি। এখন তুমি এই বৃত্তের কেন্দ্র কত দেখো, 0, -1, দুইটা বৃত্ত তো এঁকে ফেলছি, কেন্দ্রটা মানে আগে একটা ভালো হইতো। যাই হোক, এই বৃত্তে দুইটা বৃত্তের কেন্দ্রই হচ্ছে এই যে এটা, এই বিন্দুটা হচ্ছে কত, 0, -1 বৃত্তের কেন্দ্র, এই বড় বৃত্তের কেন্দ্র এটা, ছোট বৃত্তের কেন্দ্র এটা। এই যে এখানে দেখি বুঝতেছি এক্স এর সাথে এই এইচ কত 0, আর এখানে কে কত -1, ঠিক আছে। তাহলে দুইটা বৃত্ত আসলাম, আচ্ছা ঠিক আছে ফাইন। এবার আমরা দেখতে পাচ্ছি যে 2 থেকে ব্যাসার্ধ 2 থেকে, তার মানে আমি যদি একটু এঁকে দেখাই তোমাকে, এইটুকুর ব্যাসার্ধ হচ্ছে 1, আর এইটুকুর ব্যাসার্ধ হচ্ছে 2। আমি এখানে লিখি আর ইকুয়াল টু এখানে 2, এখানে আর ইকুয়াল টু হচ্ছে 1 ব্যাসার্ধ। তাহলে
দেখো 2 ব্যাসার্ধ বিশিষ্ট, আমি কেন এত সময় নষ্ট করতেছি আসলে তোমাকে বোঝানোর জন্য। 2 ব্যাসার্ধ বিশিষ্ট যে বৃত্তটা, সেটা থেকে এই মানটা সেটা থেকে হচ্ছে ছোট। দেখো এই মানটা ছোট 2 থেকে। সুতরাং এই 2 হচ্ছে এই জায়গাটা পুরোটা। এটা থেকে ছোট মান কোথায়? এই যে এখানে, এখানে এই মানগুলা, এই মানগুলা। হ্যাঁ, এই ভিতরের সব মান হতে পারে কি? হ্যাঁ, হতে পারে। কিন্তু 1 এর থেকে বড়। দেখো এটা, এই মানটা কি? বড় সাইন না এটা? বড়, বড়। কার থেকে বড়? 1 এর থেকে বড়। তাহলে 1 হচ্ছে কতটুকু? এইটুকু ব্যাসার্ধ হচ্ছে 1। তাহলে 1 এর থেকে বড় কিন্তু 2 এর থেকে ছোট, তার মানে মাঝখানে থাকা এইটুকু জায়গাকে বোঝাচ্ছে। এইটুকু জায়গা। এরকম একটা ফোঁটা, ফোঁটা দিয়ে দিবা। ঠিক আছে? এই অঞ্চলকে বোঝাচ্ছে। তাহলে ভিতরের এই অঞ্চলটাকে কি বোঝাচ্ছে? না। বাহিরের এই অঞ্চলটাকে বোঝাচ্ছে? না। শুধুমাত্র এই ভিতরের এইটুকুই বোঝাচ্ছে। দেখো 2 এর থেকে ছোট, আবার 1 এর থেকে বড়। আবারও বলছি 2 এর থেকে ছোট, 1 এর থেকে বড়, মাঝখানের এই জায়গাটুকুকে ইউজ করা হবে। তুমি এরকম সুন্দর করে দিতে পারো, অথবা আরেকটা কাজ করতে পারো। সবচেয়ে বেস্ট যেটা হয় সেটা হচ্ছে তোমরা পেন্সিল দিয়ে শেড করবা, বুঝছো? এই যে এইভাবে করে পেন্সিলটা ধরে এমনি করে শেড করি না আমরা, ছোটবেলায় করছি না? হ্যাঁ, এইভাবে করে শেড দিবা। এইভাবে করে শেড দিবা। মার্কার দিয়ে এই শেড তো দেওয়া সম্ভব না। হ্যাঁ, মার্কার দিয়ে শেড দিতে গেলে সারাদিন লাগবে আমার। এই যেভাবে শেড দিবা তুমি। সো শেড দিলে তোমার যে ভিতরের যে অঞ্চলটা, সেই অঞ্চলটা যখন সুন্দর মতো শেডিং হয়ে যাবে, ছায়া হয়ে যাবে, স্যার দেখলেই বুঝবে। এটা হচ্ছে চিত্র। ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছো মাই ডিয়ার স্টুডেন্টস। এটা পরীক্ষা লিখতে পারবে আমি বিশ্বাস রাখি। আসসালামু আলাইকুম।